আমার প্রতিবেশী তার জীবনের সত্য ঘটনাটি আমাকে শেয়ার করেছে। তো চলো সেটা শুনে নেওয়া যাক। আমার জীবনে একটা বাস্তব কাহিনী ঘটেছিল, সেটা আমি তোমার সাথে শেয়ার করছি। এটা কি মানে এই কাহিনীটা কি তো মানে এটা সত্যি ঘটনা পুরো তোমার সাথে হ্যাঁ, ঘটেছিল? আমার বাস্তব জীবনে আমার ফ্যামিলিরই ঘটনা। হ্যাঁ, একদম পুরো বাস্তব কাহিনী। তোমার পরিবারের লোকের সাথেই ঘটেছে? আমার পরিবারের সাথেই ঘটেছে। তা সালটা ছিল 2017 মে কিংবা জুন মাস হবে। তখন উম, একজন আমাদের বাড়ির পাশেই আর কি একটা পুকুর কেটেছিল। পুকুরে হালকা জল আছে আর কি, এক হাঁটুর নিচেও জল ছিল। তা আমার মা ওই পুকুরে, আগেকার মানুষ তো, তা পুকুরে ওই সব মুখ ফুক ধোয়াধুয়ি করতো আর কি, মুখ ধুতো। তা সকালবেলা আমাদের জাল পাতা হয়, ওই খালে জাল পাতা হয়, পলি জাল। তা বাবা গেছেন ওপারে জালের খুঁটি তোলার জন্য। এবার এপার থেকে মাকে বলছেন যে তোলার জন্য। তা মা কিছুতেই কোনো সাড়াই দিচ্ছে না। সাড়াই দিচ্ছে না যখন, এবার বলছে তাই তো, এতবার করে বলছি, এতবার করে ডাকছি, সাড়াই দিচ্ছে না রে। জালটা তুলতে বলছে, টানতে বলছে, কোনো কোনো কিছুতেই গ্রাহ্য করছে না। তারপর বাবার সন্দেহ হলো যে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে। বাবা এবার ওই পাশ থেকে ঘুরে আসলো। ঘুরে এসে এবার গ্রামের একজন দেখতে পেল যে পুকুরে এত সকালবেলায় জোরে ঢেউ উঠছে কেন। এবার ঢেউ উঠছে কেন, এবার সেই লোক দেখে তো অবাক। বলছে পুকুরে ঢেউ উঠছে, এখন তো নিচে জল, অথচ এত সকালবেলায় কি কারণে জলে ঢেউ উঠলো। দেখছি যে আমার মা পড়ে আছে। আমার মা পড়ে আছে যখন, এবার ও সঙ্গে সঙ্গে তুললো আর কি। ওই একটুখানি জলে পড়ে গিয়েওতেই আমার মা উঠতে পারছে না। উঠতে পারছে না যখন, এবার সঙ্গে সঙ্গে ওই প্রতিবেশী যে দেখলো, সে সঙ্গে সঙ্গে তুললো আর তুলে বাড়ির দিকে নিয়ে গেছে। এবার বাবাকে ডাকলো, বাবা ডাকার পর বাবা এসছে যখন, সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছে। পেশায় কিন্তু আমরা ভীষণ গরিব, ভীষণ গরিব। তো আমরা কর্মসূত্রে আমরা কলকাতায় কাজে ছিলাম যখন, এবার বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে আমাদের কাছে ফোন করলো, বাবা ফোন করলো। তো বাড়িতে যখন এসেছি, তো হসপিটালে নিয়ে গেছে যখন মা হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, চোখ বন্ধ ছিল। মায়ের মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি। তারপর অনেকটা ভালো বোধ হচ্ছিল যে মনে হয় এবার ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে। তা এবার যখন সন্ধ্যার সময় বাবা বলছে যে এখন তো অনেকটা ঠিক আছে তোমার মা। তা আমরা 4 ভাই 2 বোন, তো সবাই গেছি আমরা দেখতে। যখন এর বাবা বলছে যে হসপিটালে এত লোক তো থাকার দরকার নেই, এখন তো অনেকটা ভালো মনে হচ্ছে, ঠিক আছে তোমরা বাড়ি যাও। তা আমরা বাড়ি চলে এসেছি। বাবা আর আমার দিদি ছিলেন, বাবা আর দিদি আর আমার মেয়েদা ছিলেন হসপিটালে এবার ছিলেন। এবার রাত এরকম তখন 1:30-2 বাজে। 1:30-2 বাজে যখন, এবার আমার নিজের দাদাই ফোন করছে, মেজদা, বলছে যে মা মারা গেছেন, খুব কষ্ট হলো। এবার মাকে ওখান থেকে নিয়ে আসা হলো, হসপিটাল থেকে নিয়ে আসার পর সৎকার করা হবে। তা আমরা ভাই বোন যারা আছি সবাই বলছি যে না, শ্মশানে নিয়ে যাওয়া হবে। বাড়ির গার্জেন যেহেতু বাবা আছেন বর্তমানে বেঁচে, বাবার কথাও তো শুনতে হবে। এবার বাবা বারবার করে বলছেন যে না, শ্মশানে নিয়ে যেতে হবে না, তোমরা এই বাস্তে মাটি দাও, মানে কবর দিতে বলছে আর কি। আমরা বলছি যে, আর বাবা মাকে প্রচুর ভালোবাসতো, আর মাও বাবাকে প্রচুর ভালোবাসতো। তা বাবা একটু নেশাভান করতো। আমাদের হারমোনিয়াম ছিল, তা নেশাভান যখন একটু করতো, কিন্তু এই হারমোনিয়াম নিয়ে যেন দুজনেই, বাবা মা যেন প্রচুর আনন্দে মেতে থাকতো। খুব ভালো লাগতো এই জিনিসটা। সে জীবনে কি আর আছে। তা
আমাদের কথা বাবা না শুনে বাবা বলছে যে না বাঁচতে মাটি দেওয়ার কথা যখন বললো, বারবার করে বলছে, কষ্ট পাচ্ছে যখন বাবা, আমরা বারবার করে বললাম, তখন তবুও বাবা আমাদের কথা শুনলো না। যখন বাঁচতে মাটি দেওয়া হলো, তারপর কর্মসূত্রে আমরা বেরিয়ে গেলাম, মায়ের শ্রাদ্ধ শান্তি সেরে যখন বেরিয়ে গেলাম, এবার বাড়িতে ছোট ভাই থাকেন, আমি আমাদের জায়গা অন্য জায়গা, আমাদের আর একটা জায়গা আছে, সেখানে আমি থাকি, ভাই থাকেন সেখানে গ্রামে। তা এবার ছোট ভাইটা তখন বলতো যে বাবা খুব রাত্রে খুব কান্নাকাটি করে মায়ের কবর স্থানের কাছে গিয়ে খুব কান্নাকাটি করছে, ওখানে গান বাজনা করবে, আবার ও কান্নাকাটিও করবে। তা সত্যি এইসব ভাবতে অবাক লাগে যে কোথায় বলে না যে মানুষ কাউকে হৃদয় থেকে ভালোবাসলে সে যদি মরেও থাকে না, তবু সে জীবিত থাকে। তারপর দেখো বাবা যখন এরকম প্রতি রাত্রে প্রায় যখন কান্নাকাটি করতো, তো মা সত্যি সত্যি বাবার প্রতি মনে আকৃষ্ট হয়ে মনে হয় চলে এসছে। কবরটা কত দূর ছিল তোমাদের এখন থেকে, বাড়ির থেকে? বাড়ি থেকে কাছেই তো, বাড়ির উঠোনেই তো। বাড়ির উঠোনেই, তাই তো? হ্যাঁ, বাড়িতে ছোট বাগান আছে, উঠোনের পাশেই ছোট বাগান আছে, ওই বাগানেই আর কি কবর দিতে বলেছে। মানে নিজের থেকে বেশি দূরে যেতে দেননি উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত ভালোবাসতে বলে। তারপর ভীষণ কষ্ট হতো, তো কষ্ট হতো সত্যি। মরা মানুষ ওইভাবে যে কথায় বললো না যে কাউকে হৃদয় থেকে ভালোবাসলে সত্যি মরা মানুষও জ্যান্ত হয়ে ওঠে। এই ব্যাপারটা অনেকটাই সত্যি। এইবার এবার বাবাকে যখন ওই 5 ধাপ করলো আর কি, 5 ধাপ মনে কি ভূতল কাণ্ডকের মতো ঘটনাটা ঘটছে। এবার বাবার ওই স্থির হয়ে থাকতে পারছে না, বাড়িতে থাকতেই পারছেন না, এখানে চলে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে, সব খোঁজাখুঁজি হচ্ছে যে কোথায় গেছে মানুষটা। এখানে ওখানে খোঁজাখুঁজি করার পরও বাবাকে ঠিকমতো পাওয়াই যাচ্ছে না। যখন কোনো জায়গা থেকে কখনো আনছি, কিন্তু বেশিরভাগ অধিকাংশ সময় অনেকটা দূর চলে যাচ্ছেন, বসে থাকছেন, অথচ কী করে যাচ্ছে মানুষটা। এত আমরা হয়তো হসপিটাল ডাক্তার দেখিয়ে তারপরে ওসব কবিরাজি করেও কিছুতেই যেন কিছুই হচ্ছে না। মানে একা নিজে থেকেই চলে যাচ্ছে না? হ্যাঁ, একা নিজে থেকেই চলে যাচ্ছে, কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। মানে আমরা খুব তো গরিব, এবার কর্মসূত্রে আমরা কোথাও না কোথাও আমাদের তো কাজ করতে হবে, নাহলে হাঁড়িটা চড়বে কী করে। সে তো। যখন আমরা চলে যাচ্ছি তখন এবার বাড়ির যারা বউ থাকছে তারা এইসব, এবার তাদেরও তো কাজকর্ম থাকে, সংসারে কত কাজ থাকে, ওইভাবে কখন যে বেরিয়ে যাচ্ছে কেউ বুঝতেও পারছে না। আচ্ছা, এরকম চলে যাচ্ছে যখন বুঝতে পারছে না। তারপরে হ্যাঁ মিসিং ডায়েরি ফাইরি করা হলো, কিন্তু তবু বাবাকে পাওয়া যাচ্ছে না যখন। এবার আমি তো থাকি অন্য জায়গায়। এবার তারপরে একদিন আমি গেছি ওখানে, ভাইটা যখন ফোন করলো আমি গেছি ওখানে। একদিন রাত্রে যখন আমার বাথরুম পেয়েছে, তো আমি ফাঁকা দিয়ে যখন গেছি মায়ের ওই কবর স্থানের থেকে একটু অন্য সাইডে আর কি দূরে দিয়ে গেছি। মা আমাকে প্রচুর ভালোবাসত, মা যখন জীবিত ছিল আমাকে মাস্টার বলে ডাকতো। তাই এর মা যখন বাথরুম যখন করছি আমি হঠাৎ দেখছি কেউ একজন যেন আমাকে ঢিল মারলো পিঠে, বেশ জোরে লেগেছে, আমাকে ভালোই জোর লেগেছে। অথচ আমার কাছে টর্চ ছিল, সঙ্গে সঙ্গে আমি এদিক ওদিকে চারিদিকে মারছি টর্চে, অথচ কেউ নেই। আশেপাশে গাছপালা যে আছে সেরকম কোনো ব্যাপার নেই, একদম ফাঁকা জায়গা, পুরো ফাঁকা জায়গা, মানে মাঠ টাইপের। হ্যাঁ, অথচ কেউ নেই ওখানে। বলছি এত শুনশান, হাওয়া বাতাসও কিছু নেই, কে ঢিল মারলো। আমি তখন অনুভবে বুঝতে পারলাম যে নিশ্চয়ই মা বাবাকে হয়তো পরীক্ষা করছিল, মাই আমাকে এই ঢিলটা মেরেছে। আচ্ছা, তারপরে যখন ওই ঘটনাটা ঘটলো তো আমি সবার সাথে বললাম যে এই ঘটনা ঘটলো। তো বলছি যে হ্যাঁ, তোমাকে তো মা তো প্রচুর ভালোবাসতো, তোমাকে মাস্টার বলে রাখতো। তারপরে বাবার শোকে ভীষণই কষ্ট হয়।
এখনো পর্যন্ত 2017 সাল থেকেই 25 সাল চলছে, এখনো আমরা বাবাকে পাইনি। তো আপনারা কোনো মানে ওই ওঝা তান্ত্রিক দেখান? হ্যাঁ, সমস্ত কিছু দেখেছি, ওঝা তান্ত্রিক নানান রকম অনেক, যে যা বলেছে মানে কি ইউটিউবে ফিউটিউবে সমস্ত কিছু দেওয়া হয়েছে, মিসিং ডায়েরি থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়েছে, কিন্তু বাবার এখনো আমরা কোনো হদিশই পাইনি, কোনো হদিশই পাচ্ছি না। ওঝা তান্ত্রিক ওদের থেকে কি কথা শুনতে পেয়েছিলেন? ওরা বলছিল যে অমুক জায়গায় আছে, অমুক জায়গায়, যেখানে যেখানে বলেছে সেখানে সেখানে গেছি, মুহূর্তের মধ্যে গেছি, অথচ পাইনি। কারণটা বলেনি যে কি কারণে উনি চলে গেছেন? কি কারণে বলতে কি, ওখানে বারবার করে একজনই বলছিল যে তোমাদের এই বাবার কথাটা শোনাটা কিন্তু ঠিক হয়নি, কেন যেহেতু তোমরা তো জানতে যে বাবা মাকে প্রচুর ভালোবাসতো আর মাও বাবাকে প্রচুর ভালোবাসতো, তাহলে তোমরা বুঝতেই পারলে, তখন আমরা তখন বলছি দেখো বাবা যাই হোক না কেন, মাকে যাই করুক না কেন, ধরো তাহলে উনি আমাদের তো গার্জেন, তাহলে উনি যা বলবেন আমাদের তাই করতে হবে কিনা। হ্যাঁ, সে তো অবশ্যই। উনি তো আর অবুঝ নন, উনি তো পড়াশোনাও জানেন। তখনকার দিনে সেন্টার পাস মানে কি, তখনকার দিনে ফোর পাস মানে সেন্টার পাস, মানে এখনকার দিনে যেমন মাধ্যমিক পরীক্ষা এক স্কুল থেকে অন্য স্কুলে যখন দেওয়া হয়, ঠিক সেইরকমই সেন্টার পাস মানে তখন ওই সেইরকমই পজিশন ছিল। তো উনি ফোর পাস মানে ওনার হাতে লেখাও এরকম সেরকম হেভি ছিল, একদম পুরো টাইপের মতো, হেভি বুদ্ধিমান মানুষ ছিলেন। তাহলে সেই সব মানুষের কথা আমরা শুনবো না, সেটা কি মনে হয়? এবার যখন এরকম বাবা পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু করলাম, কিন্তু রীতি রেওয়াজ অনুযায়ী যেমন ধরো 2017 সাল থেকে 2025 সাল মানে 8 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে। এমনি 12 বছরে একটা যুগ মানি আমরা, বাঙালিদের ক্ষেত্রে এটা আমাদের রীতি রেওয়াজ আছে যে 12 বছর মানে একটা যুগ, সেই যুগের মধ্যে যদি আমরা বাবাকে না পাই, তাহলে 12 বছরের পর আমরা তাহলে বাবার একটা ভালো রকম ক্রিয়া কর্ম ওরকম চিন্তা ভাবনা আছে আমাদের ভাইদের। তো এই আপনার বাবা হারিয়ে যাওয়ার পেছনে তাহলে তান্ত্রিক ওঝারা বলেছে যে আপনারা ওই আপনার মাকে আপনাদের বাড়ির পাশেই দিয়েছেন, তো এই কারণের জন্য এটা হয়েছে। বারবার যেখানে যেখানে গেছি সব ওইভাবেই কথাবার্তা বলেছে, অনেক দামি দামি জায়গায় গেছি, সেখানেও এই কথা বলেছে যে এই জিনিসটা তোমাদের করা ঠিক হয়নি, তোমরা যদি কিনা বাবার কথা না শুনতে তাহলে মানে এই জিনিসটা ঘটতো না। আর তোমার বাবা তাহলে তোমাদের সাথে থাকতো এখন? হ্যাঁ, আমাদের সাথে হয়তো আমাদের বাবা থাকতো, কিন্তু তিনি তো আরও অবুঝ ছিলেন না, তিনি তো জ্ঞান, তিনি তো অনেক পড়াশোনা জানান মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন। আমাদের এই কষ্টের ফ্যামিলিতে আমরা 4 ভাই 2 বোন, আমাদেরকে কি বলবো, আমাদেরকে কোনো কষ্ট পেতেই দেননি। মাছ শাক ধরে বাবা এখানে ওখান থেকে মাছ শাক ধরে আমাদেরকে লালন পালন করেছেন। তো এখনও এভাবেই চলছে তোমাদের জীবন? আমাদের জীবন এখন এইভাবেই চলছে। 12 বছর হয়ে গেলে, 8 বছর হয়ে গেছে, আর 4 বছরের পর আমরা বাবার ক্রিয়া কাজ সম্পন্ন করবো। আচ্ছা, এটাই আমাদের চিন্তা ভাবনা। 12 বছরের মধ্যে যদি পেয়ে যাই বাবাকে খুব ভালো, নাহলে 12 বছর পর আমরা বাবার কাজটা সম্পন্ন করব। তাহলে এই ছিল তোমার এই ঘটনার মধ্যে, হ্যাঁ, যেটা এখনো চলতেই আছে। এখনো চলতেই আছে। দেখা যাক কবে শেষ হয় এই ব্যাপারটা। ধন্যবাদ তোমাকে অনেক আমাদের সাথে এই ইনসিডেন্টটা শেয়ার করার জন্য। আশা করি তুমি খুঁজে পেয়ে যাবে তোমার বাবাকে। খুঁজে পেলে তো ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করবো, ভগবান তোমার শেষ করো না। আশা করি আর 4 বছরের মধ্যে হয়তো খুঁজে পেয়ে যাবে। খুঁজে পেলে তো ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ যে ঈশ্বর সত্যি আমার সহায় হয়েছে বলবো। আচ্ছা, তাদের যখন সামর্থ্য হলো তার বাবা মাকে ভালো মতো খাওয়ানোর, তখনই তার বাবা হারিয়ে গেল। তো আপনারা সবাই দয়া করবেন যেন ওনার বাবাকে উনি ফিরে পান। এরকম যদি সত্য ঘটনা তোমরা আরও জানতে চাও, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দাও।